ওকে, ক্লাস 10-এর ছাত্রছাত্রী, দেখো তোমাদের আজকের আলোচ্য বিষয় হলো আলো। আমরা আলো চ্যাপ্টারটা পড়বো, ভৌতবিজ্ঞানের ফিজিক্সের পার্ট। আমরা আগের দিন পর্যায় সারণী একটা অংশ পড়েছিলাম, লাস্ট অংশটা। তো আজকে আমরা আলো নিয়ে আলোচনা করব। আলোর যে সাব টপিকটা তোমাদের ক্লাস 10-এ আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে বা অন্যান্য বোর্ডেও, সেটা হচ্ছে কি, প্রথম যে অংশটা আছে সেটা হচ্ছে রিফ্লেকশন অফ লাইট, আলোর প্রতিফলন। এবং আলোর প্রতিফলনটা এখানে কোন ক্ষেত্রে আমাদের আলোচনা করতে হবে? এটা হচ্ছে গোলীয় তলে আলোচনা করতে হবে। গোলীয় তল মানে কার্ভ সারফেস। তাহলে আমাদের প্রথম টপিক আজকে রিফ্লেকশন অফ লাইট অ্যাট কার্ভ সারফেস। আমরা অলরেডি সমতল দর্পণ আগে পড়ে এসেছি, ক্লাস 8-এ বা 7-এ আমরা পড়ে এসেছি। তো আমরা প্রতিফলনের ঘটনাটা দেখবো এক্ষেত্রে বক্র দর্পণের ক্ষেত্রে। এখন এইগুলো বলতে গেলে আগে প্রথমত আমরা একটু এই দিকটা তাকাই, সেটা হচ্ছে আমাদের প্রথমত আলোর ধর্মটা সম্পর্কে একটু জানাটা দরকার, বা আরেকবার রিভিশন করে নেওয়াটা দরকার। আলো বলতে আমরা কি বুঝি? তো আলোর, দেখো আমি লিখেছি এখানে যে আলোর কিন্তু দ্বৈত সত্তা আছে। দ্বৈত সত্তা মানে হচ্ছে কি ডুয়াল ক্যারেক্টারিস্টিক বা ডুয়াল নেচার। আলো কখনো কখনো তরঙ্গের আকারে, আবার কখনো কখনো কণার আকারেও কিন্তু আত্মপ্রকাশ করে। অর্থাৎ কখনো কখনো তরঙ্গ দৈর্ঘ্য দেখা যায়, কখনো কখনো তরঙ্গ বৈশিষ্ট্য দেখা যায়, কখনো কখনো তার কণা ধর্ম দেখতে পাওয়া যায়। তাহলে এই কণা ধর্ম অর্থাৎ হচ্ছে কি, ছোট 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 এনার্জি প্যাকেটের মতো এসে আলো আপতিত হচ্ছে, বলছে সায়েন্টিস্টরা। যে আলো হচ্ছে কতগুলো বিক্ষিপ্ত কতগুলো কণার সমষ্টি, যাদের মধ্যে নির্দিষ্ট কিছু কি রয়েছে, শক্তি রয়েছে। সেগুলোকে কি বলা হয়? ফোটন কণা বলা হয়, ফোটন। তাহলে ফোটন কণার স্রোত। এই ফোটন কণার সাহায্যে আলোর যে ধর্মগুলো ব্যাখ্যা করা যায় সেগুলো হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট বা আলোক তড়িৎ ক্রিয়া। এটা বিজ্ঞানী আইনস্টাইন কি করেছিলেন, প্রমাণ করেছিলেন, এবং তার জন্যই নোবেল প্রাইজও পেয়েছিলাম। যে কিছু কিছু ধর্ম, আলোর যে বাহ্যিক যে ধর্মগুলো আমরা আত্মপ্রকাশ করছি, যেগুলো যে ধর্ম দেখতে পাচ্ছি, সেগুলো সব ধর্মগুলোকে কিন্তু আমরা তরঙ্গের সাহায্যে ব্যাখ্যা করতে পারি না। কিছু ধর্মকে ব্যাখ্যা করতে গেলে কিসের সাহায্য নিতে হয়? কণা ধর্মের সাহায্য নিতে হয়। অর্থাৎ এই এনার্জি প্যাকেট বা ফোটন কণার স্রোত হিসাবে আমাকে ব্যাখ্যা করতে হয়। এবং সেই ধর্মের উদাহরণ একটা তোমরা মনে রাখবে, সেটা হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়া। এই আলোক তড়িৎ ক্রিয়া সম্পর্কে তোমাদের ক্লাস 12-এ আছে, আপাতত তোমাদের শুধু নামটা এখানে মনে রাখো। আর কি, ব্ল্যাক বডি রেডিয়েশন, এটাও কিন্তু একটা আলোর কণা ধর্মের প্রমাণ। এদিকে চলে আসি আমরা এবার। আমাদের যেটা মেন আলোচনা সেটা হচ্ছে আলো তরঙ্গের আকারে প্রবাহিত হয়, সেটাই আমরা বেশিরভাগ ক্ষেত্রে জানি। এবং আলো কি ধরনের তরঙ্গ? তরঙ্গ কথার অর্থই বা কি? তরঙ্গ হচ্ছে, আলো এক ধরনের হচ্ছে তির্যক তরঙ্গ। তির্যক তরঙ্গ কাকে বলে? আমরা অলরেডি এগুলো পড়েছি, যে তরঙ্গের ক্ষেত্রে কণাটার বা তরঙ্গের গতির অভিমুখ মাধ্যমের কণার অভিমুখের সঙ্গে কি হয়? সমকোণে থাকে। অর্থাৎ মাধ্যমের কণাগুলো যেদিকে আন্দোলিত হয়, তরঙ্গের গতির অভিমুখটা তার সঙ্গে কি কোণে থাকবে? কত ডিগ্রি কোণে থাকবে? 90 ডিগ্রি কোণে থাকবে। তাহলে সেটাকেই আমরা কি বলি? তির্যক তরঙ্গ। কিন্তু আলোর ক্ষেত্রে একটা বিশেষ বৈশিষ্ট্য এখানে আছে। দেখো, আলোকে আমরা তির্যক তরঙ্গ তো বলি, তার সঙ্গে আলোর আরেকটা পরিচয় হচ্ছে, আলোক হচ্ছে এখানে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। কি তরঙ্গ? তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, যেটাকে আমরা আরেকটা কি নামে জানি? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ইএম ওয়েভ। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ মানে দৃশ্যমান যে আলোগুলো আছে সেগুলো ছাড়াও ধরো তোমার এক্স রে, গামা রে, বেতার তরঙ্গ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড, আলট্রাভায়োলেট, এগুলো সব কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। সবই কিন্তু আলো, কিছু দৃশ্যমান কিছু অদৃশ্য, কিন্তু প্রত্যেকটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের বা তড়িৎ চুম্বকীয় তরঙ্গের সাধারণ বৈশিষ্ট্য হলো, দেখো, এই তরঙ্গগুলো সৃষ্টি হয় কিছু আন্দোলনকারী তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্রের ফলে। অর্থাৎ তড়িৎ ক্ষেত্র, কোনো একটা আধান কণা, কোনো একটা আধান ত্বরণ সহকারে গতিশীল আধান কণা যখন গতিশীল হয়, তখন সে কি উৎপন্ন করে? সে উৎপন্ন করে তার চারদিকে একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করে, একই সঙ্গে চৌম্বক ক্ষেত্রেরও সৃষ্টি করে। কিন্তু এখানে দেখো, এই তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড, তড়িতের যে প্রভাবটা, সেটা যদি ওয়াই অক্ষ বরাবর আন্দোলিত হয় এবং চৌম্বক ক্ষেত্রের প্রভাবটা যদি জেড অক্ষ বরাবর হয়, তাহলে এই দুটো ক্ষেত্রের সম্মিলিত প্রয়াসের ফলে তরঙ্গ যেদিকে গতিশীল হয় সেটা হচ্ছে কি এক্স অক্ষ বরাবর। অর্থাৎ এখানে যদি আমরা ধরে নিই তড়িৎ ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র, মাধ্যম, তাহলে মাধ্যম যেদিকে গতিশীল হয় ওয়াই আর জেড অক্ষ বরাবর, তরঙ্গ কিন্তু তার সঙ্গে সমকোণে গতিশীল হয়। তাই আমরা কি বলি? আলোর ক্ষেত্রে বলি আলো হচ্ছে এক ধরনের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, কারণ তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্রের ফলে সৃষ্টি হয়েছে, এবং একই সঙ্গে যেহেতু সমকোণে থাকে তাই এটা একটা কি তরঙ্গ? তির্যক তরঙ্গ। সুতরাং
যাই বলি না কেন আমরা ধরে নিই আলো, আমরা ছোটোবেলা থেকে ক্লাস 7-এও আমরা পড়েছি আলো সরলরেখায় গতিশীল, তার বিভিন্ন প্রমাণ ছিল। তাহলে এখানে কিন্তু আমরা তরঙ্গ দৈর্ঘ্যের যে প্রমাণ, সেই প্রমাণ কিন্তু আমরা অসংখ্য পাই। আমাদের সাধারণ দৃষ্টিভঙ্গিতে বেশিরভাগ ক্ষেত্রে আমরা আলোর তরঙ্গ দৈর্ঘ্যের প্রমাণটাই পেয়ে এসেছি। যেমন আলোর প্রতিফলন, আলোর প্রতিসরণ, এইগুলো ধর্ম আমরা আগেও পড়েছি, এখনও পড়বো, ক্লাস 10-এও পড়বো, ডিটেলসে পড়বো এবং অন্যরকমভাবে পড়বো। এছাড়া দেখো ব্যতিচার বলে একটা কথা আছে, তোমরা এই টার্মটা হয়তো নতুন শুনবে। সেটা হচ্ছে ইন্টারফারেন্স, ডিফ্র্যাকশন মানে অপবর্তন, সমাবর্তন মানে পোলারাইজেশন। এইটা টপিকগুলো কিন্তু আলোর তরঙ্গ দৈর্ঘ্যকে প্রমাণ করে, তরঙ্গ ধর্মকে প্রমাণ করে। এগুলো ক্লাস 12-এর টপিক, এটাও ক্লাস 12-এর টপিক এই তিনটে। আবার এখানে দেখো পার্টিকেল বিহেভিয়ার যেটা, সেটাও কিন্তু 12-এর একটা টপিক, যেটা আলোর তড়িৎ ক্রিয়া। যাই হোক, এগুলো নিয়ে আমাদের পরে আলোচনা করা যাবে। আমরা ফোকাস করি কোন জায়গাটায়, আমরা এখানে আপাতত কনসেন্ট্রেট করি আলোর কোথায়, প্রতিফলনের এই ধর্মটা। তাহলে প্রতিফলনের ক্ষেত্রে এবার চলে আসি, কী ধরনের প্রতিফলন আমরা দেখতে চাইছি। তাহলে আমরা প্রতিফলন আমরা জানি কোথায় হয়, দর্পণে হয়। দর্পণ মানেই আমরা প্রতিফলন জানি। এখন আমরা অলরেডি সমতল দর্পণের দেখা একটা ছবি এখানে এঁকেছি। সমতল দর্পণে যেখানে প্রতিফলকটা, অর্থাৎ যে তল থেকে আলোটা প্রতিফলিত হবে, প্রতিফলন কথার অর্থ কি, যে কোনো আলোকরশ্মি যদি আলোকরশ্মি সরলরেখায় গমন করে, আমরা অলরেডি আলোচনা করলাম, সেই আলোকরশ্মি সরলরেখা বরাবর কোনো মাধ্যম, কি মাধ্যম দিয়ে যাচ্ছে, স্বচ্ছ, অবশ্যই আলোক কি মাধ্যম দিয়ে যায়, স্বচ্ছ মাধ্যম। সেই স্বচ্ছ মাধ্যম কি হতে পারে, বায়ু হতে পারে, জল হতে পারে, যা ইচ্ছা, গ্লাস হতে পারে, অর্থাৎ কাঁচ হতে পারে। সেখান দিয়ে যাওয়ার সময় আলোর কিন্তু গতিপথের কোনো পরিবর্তন হয় না, কিন্তু সেখান দিয়ে যেতে যেতে যদি কোনো আলো কোনো একটা বাধায় সম্মুখীন হয়, বাধা সেটা কি হচ্ছে, একটা প্রতিফলক। সেই প্রতিফলকটা কীরকম হতে পারে, মসৃণ হতে পারে অথবা অমসৃণ হতে পারে, কিন্তু তার আকারটা দেখো, এখানে যেহেতু সোজা সমতল, তাই এই ধরনের দর্পণকে আমরা সমতল দর্পণ বলে। এবং সমতল দর্পণ থেকে আমরা কি জানি, আলো প্রতিফলিত হলে সমান্তরাল রশ্মিগুচ্ছ প্রতিফলনের পরও সমান্তরাল হিসাবেই ফিরে আসে, প্রতিফলিত রশ্মিগুচ্ছ সমান্তরাল হয়। কিন্তু দেখো এখানে দুটো নির্দিষ্ট দর্পণ আমি এঁকেছি, এখানে এরাও কিন্তু প্রতিফলক, অর্থাৎ প্রতিফলন করছে, প্রতিফলিত করছে। প্রতিফলক বা দর্পণের কটা প্রতিফলক তল থাকে, একটাই প্রতিফলক তল থাকে, যে তল থেকে আলোটা ফিরে যাবে। এই তল দিয়ে কিন্তু আলোক রশ্মি কি হতে পারে না, আপতিত হওয়ার পর প্রতিফলিত হতে পারে না। এই দিকটা কি হয়, আলোটাকে শোষণ করে নেয়। এই দিকটা চকচকেও নয় বা রাফ হলেও অতটা পরিমাণ প্রতিফলন হবে না। সুতরাং প্রতিফলক তল একটাই, প্রতিফলক তলটা ওপরে মসৃণ যে তলগুলো, এই যে ওপরের দিকে। তাহলে এই মসৃণ তলটা, উপরের যে তলটা, আমি কোন দিক থেকে দেখবো, অবশ্যই যেদিক থেকে আলো এসে পড়ছে এদিক থেকে দেখছি। দেখো এই তলটা দেখতে কি হচ্ছে, মাঝখানের অংশটা কিছুটা উঁচু আছে। তাহলে এটা এক ধরনের কি, এটা আরেক ধরনের আমরা দর্পণ বলতে পারি বা প্রতিফলক বলতে পারি। প্রতিফলক মানে যেখান থেকে আলো প্রতিফলিত হচ্ছে। এটা সমতল দর্পণ, সমতল প্রতিফলক। এটা কিন্তু মাঝখানটা যার একটু উঁচু থাকে, সেটা এক ধরনের প্রতিফলক। যার মাঝখানটা একটু ভেতরের দিকে বসানো থাকে, দুদিকটা উঁচু থাকে, সেটা হচ্ছে আরেক ধরনের প্রতিফলক। দুটোই কিন্তু বক্র প্রতিফলক, তাই বক্র দর্পণ বলতে পারি বা কার্ভড মিরর বলতে পারি। এই দুটো কেসই কিন্তু আমাদের এখানে আলোচনা করতে হবে, যে সেখানে কি ঘটনা ঘটে। দেখো এখানে তো পরিষ্কার দেখতে পাচ্ছি, আমরা ছবিটা এঁকে রেখেছি, যে যদি সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ এসে কি হয়, আপতিত হয়। সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ যদি এসে কি হয়, দর্পণের উপর আপতিত হয়, তাহলে এখানে কি ঘটবে। ওকে, এই সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ যখন দর্পণের উপর, এই দর্পণটার উপর যখন আপতিত হচ্ছে, কি দেখতে পাচ্ছ, দেখো প্রতিফলিত রশ্মিগুলো চারদিকে ছড়িয়ে যাচ্ছে। আবার এই দর্পণের ক্ষেত্রে যার মাঝখানটা একটু নিচের দিকে আছে, সেক্ষেত্রে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ আপতিত হলে তারা প্রতিফলনের পর দেখতে পাচ্ছ প্রতিফলিত রশ্মিগুলো একটা জায়গায় কি হচ্ছে, মিলিত হচ্ছে। তাহলে এইভাবে আমরা দু রকমের দর্পণ পেতে পারি। এই দর্পণগুলোর কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমরা আমাদের বাড়িতেই আছে। যেমন ধরুন চামচ নাও, বাড়ির যে চামচটা, খুব চকচকে একটা চামচ নাও, চামচের যে ভেতরের পৃষ্ঠটা দেখতে পেয়েছো তো, যেখান থেকে তোমরা কিছু খাবার তুলে খাও, সেই ভেতরের দিকটাকে তাকালে কীরকম দেখতে মনে হয়, এই অংশটাকে দেখতে কীরকম মনে হয়, সেটা অনেকটা এইরকম টাইপের নয়, এরকম টাইপের। তো তার মানে কি, এটা ভেতর দিকটা যার ভেতরের দিকে থাকে সেটাকে আমরা কি বলি, অবতল। প্রতিফলক তলটা যার ভিতরের দিকে থাকে সেটা হচ্ছে কি, অবতল দর্পণ। তাহলে এটা হচ্ছে অবতল দর্পণ। ঠিক চামচটাকে তুমি উল্টো করে দাও, চামচটাকে তুমি যেই উল্টো করে দিয়েছো, দেখো তখন এই বাইরের দিকটা, এই দিকটাও তো চকচকে, তখন এটাই কি হয়ে যাবে, প্রতিফলক তল। তাহলে এদিক থেকে তুমি যদি তাকাও, তাহলে এই অংশটা কি হচ্ছে, বাইরের দিকে উঁচু হয়ে আছে, সেখানে এটাকে আমরা কি বলবো, এটা হচ্ছে উত্তল পৃষ্ঠ। তাহলে একটা চামচেরই একটা দিক অবতল আর একটা দিক কি দেখাতে পারি, উত্তল দেখাতে পারি আমরা। এখন তার মানে গোলীয় দর্পণ, এটা নিশ্চয়ই কোনো গোলকের অংশ। তাহলে এই যে দর্পণগুলো, এটা দেখতে কীরকম হচ্ছে, এরকম একটা গোলক টাইপের না, গোল তল বিশিষ্ট না, গোলীয় তলের একটা অংশ বলে মনে হচ্ছে।
তাহলে এই দুটো দর্পণই কিন্তু কি হয়, গোলকের অংশ হয়। সেই গোলকের দুটো অংশ থাকে, একটা হচ্ছে কি অবতল আর একটা উত্তল। তার মানে দর্পণ কয় প্রকার, দু প্রকার, একটা হচ্ছে অবতল। গোলীয় দর্পণ কয় প্রকার, দু রকম, একটা হচ্ছে অবতল আর একটা উত্তল দর্পণ। তাহলে এই চামচের ক্ষেত্রে তুমি যদি দেখো তোমার মুখটাকে একটু রাখো এখানে অনেকটা দূরে, তাহলে দেখো তুমি কিন্তু দেখতে হবে, তুমি যদি বাড়িতে একটু চেষ্টা করো যে উত্তল দর্পণে অবতল দর্পণের ক্ষেত্রে তুমি যদি কিছুটা দূরে তাকাও, তাহলে দেখবে তোমার একটা উল্টানো অবশিষ্ট মুখ তুমি দেখতে পাবে দর্পণের ভেতরে অনেকটা দূর থেকে। এবার আস্তে 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 তুমি যদি মুখটাকে খুব কাছে নিয়ে আসো, দেখবে তোমার মুখে একটা বিবর্ধিত অনেক বড় কিন্তু সোজা একটা মুখের অবয়ব তুমি দর্পণের ভেতরে দেখতে পাবে। এটা বাড়িতে একবার ট্রাই করে দেখবে। তাহলে দূরে থাকলে কি হয়, এই যে মোটামুটি এঁকেছি একখানা ছবি, দেখো উল্টানো একটা মুখ দেখতে পাচ্ছ তোমার, আর খুব কাছে গেলে কি মনে হবে, সেটাকেই বিবর্তিত কিন্তু সোজা মনে হবে। আবার যখন চামচটাকে তুমি কি করে দিয়েছো, উল্টো করে দিয়েছো, তখন দেখো তুমি যখন আস্তে 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 দর্পণের সামনে দাঁড়িয়েছো, তখন দেখতে পাচ্ছ যে এই চামচের দিকে তুমি কিন্তু তোমার মুখের সোজা অবয়বই দেখতে পাবে। এবং যত আস্তে 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 কাছে আসবে, ক্রমশ যত কাছে আসবে, তখন কিন্তু তোমার অবয়বটা উল্টে তো যাবে না, সোজাই থাকবে, এবং আকারটা আস্তে আস্তে কী হবে, ছোট হতে থাকবে, ছোট হতে থাকবে। তাহলে নিশ্চয়ই এই দুই রকমের দর্পণের, একটা অবতল আর একটা কি উত্তল দর্পণ, তাদের দু রকমের কী রয়েছে, কিছু বৈশিষ্ট্য রয়েছে। সেই বৈশিষ্ট্যগুলোকে নিয়ে আমাদের কী করতে হবে, এখন কিছু আলোচনা করতে হবে। অর্থাৎ আগে আমাকে জানতে হবে এই বক্রদর্পণের বৈশিষ্ট্যগুলো কী কী, সেটা কী নিয়ে তৈরি, কী অংশ কীভাবে কাজ করে, আলো সেখানে আপতিত হলে কীভাবে বা প্রতিবিম্ব বা যাই বলো সেগুলো গঠিত হয়। দেখো এবার এই গোলীয় দর্পণ যে দুটো আমরা শ্রেণীবিভাগ করলাম, একটা হচ্ছে অবতল আর একটা উত্তল, আমরা ছবিগুলো এঁকেছি উত্তল দর্পণ এবং অবতল দর্পণে। দেখো বোঝার সুবিধা হচ্ছে কীরকম, তুমি যেই দর্পণই আঁকো না কেন, ভালো করে একটা কথা মনে রাখবে, সেই দর্পণের প্রতিফলক তলটাকে তুমি সবসময় চেষ্টা করবে কোন দিকে রাখার, বা দিকে রাখার। অর্থাৎ বস্তুটা কোথায় থাকবে, আলো যে দিক থেকে এসে পড়বে সেটা কোন দিক থেকে এসে পড়বে, আলোটা সবসময় বা দিক থেকে এসে পড়বে। অর্থাৎ বস্তুকে আমরা সবসময় চেষ্টা করব বা দিকে রাখার চেষ্টা করব, ঠিক আছে, বস্তু সবসময় বা দিকে থাকবে, অর্থাৎ প্রতিফলক তলটাও কোন দিকে থাকবে, বা দিকে থাকবে। তাহলে দেখো এই যে অবতল দর্পণ, তার প্রতিফলক তলটা বা দিকে আছে, আবার উত্তল যে দর্পণটা, এই যে বাইরের দিকটা যার কি থাকে, উঁচু থাকে, সেই দর্পণটার এরও প্রতিফলক তলটা কোন দিকে আছে, বা দিকেই আছে, অর্থাৎ বস্তু এদিকেই রাখতে হবে, এদিকটাই মসৃণ, তাই না। অবতল দর্পণের ক্ষেত্রে দেখো যে গোলীয় তলটা সেটা কি হচ্ছে, ভেতরের দিকে চাপা, অর্থাৎ বাইরের দিকটা বেরিয়ে এসছে, ভেতরের দিকটা। অর্থাৎ এই অবতল দর্পণের ক্ষেত্রে আমরা বলতে পারি এই দর্পণ যাই হোক না কেন, অবতল হোক অথবা উত্তল হোক, দুটো ক্ষেত্রেই আমরা বলতে পারি সেই দর্পণটা কোনো একটা গোলকের অংশ। গোলক থেকে যদি একটা পার্ট কেটে নিই, তাহলে সেটা দেখতে অনেকটা কিসের মতো লাগবে, এই দর্পণের মতো লাগবে, তাই না। আমি যদি এরকম একটা অংশ কেটে নিই, বাইরের থেকে বড় অংশ কেটে নিই, তাহলে সেগুলো কিসের মতো লাগবে, দর্পণের মতো লাগবে। অর্থাৎ যে কোনো দর্পণ, গোলীয় দর্পণ, সেটা কোনো একটা কিসের অংশ হয়, সেটা গোলকের অংশ হয়। সেই গোলকের যে মধ্যবিন্দু অর্থাৎ কেন্দ্র, সেটাকে আমরা কি বলি, বক্রতা কেন্দ্র। কি বলা হয়, বক্রতা কেন্দ্র। তাহলে একটা জিনিস দেখো, অবতল দর্পণের ক্ষেত্রে বক্রতা কেন্দ্রটা কোন দিকে থাকে, যেদিকে প্রতিফলক তল সেদিকেই তার কি রয়েছে, বক্রতা কেন্দ্র। ভালো করে দেখো, বাদিকেই রয়েছে বক্রতা কেন্দ্র। কিন্তু উত্তল দর্পণের ক্ষেত্রে দেখো প্রতিফলক তলটা কোন দিকে আছে, বাদিকে রয়েছে, কিন্তু এর কেন্দ্রটা কোন দিকে, ডান দিকে, কারণ এটা কার্ভটা এই সাইডে আছে, ডান সাইডে, তাহলে বক্রতা কেন্দ্র ডান দিকে রয়েছে। তাহলে দর্পণের কটা বক্রতা কেন্দ্র থাকে, একটাই বক্রতা কেন্দ্র থাকে। তাহলে সি হচ্ছে কি, সি হচ্ছে এখানে বক্রতা কেন্দ্র, ঠিক আছে, সি হচ্ছে এখানে কি, বক্রতা কেন্দ্র, বক্রতা কেন্দ্র। তাহলে বক্রতা কেন্দ্র, সি হচ্ছে বক্রতা কেন্দ্র। এখন সেই গোলকের যে অংশ, দর্পণটা সেই গোলকের যে অংশ, অর্থাৎ কোন অংশটুকুনি আমি এখানে যদি নাম দিয়ে দিই এম এন, বা এদিকে হচ্ছে কি আছে এম এন, তাহলে এই গোলকের অংশ দর্পণটা, সি বক্রতা কেন্দ্র, যেটাকে আমরা বলি সেন্টার অফ কার্ভেচার, সেন্টার অফ কার্ভেচার। আচ্ছা, আরেকটা যেটা কথা বললাম তোমাদেরকে, যে এম এন যে অংশটা, দর্পণের যেটুকুনি অংশ, গোলকের যেটুকুনি অংশ দর্পণটা গঠন করছে, অর্থাৎ এম এন সংযোগকারী সরলরেখা, প্রান্তদ্বয়ে দর্পণের প্রান্তদ্বয়ে সংযোগকারী সরলরেখা, সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি উন্মেষ বলি, মনে রাখবে, হ্যাঁ, উন্মেষ, রৈখিক উন্মেষ। এক্ষেত্রে এটা এম এনটা হচ্ছে সরলরেখা টেনেছ, তাই এটা কি উন্মেষ, রৈখিক উন্মেষ, বা এটাকে আমরা ইংলিশে বলি লিনিয়ার
অ্যাপারচার। ওকে, এই টার্মগুলো মনে রাখতে হবে, লিনিয়ার অ্যাপারচার। এখন উন্মেষটা কি দরকার? ধরো তুমি যদি আকারটা আরো বড় করতে, অর্থাৎ যদি অল্প উন্মেষ হতো তাহলে কি হতো, এরকম দেখতে হতো। যদি উন্মেষটা কি হতো, বেশি বাড়িয়ে দিতে, আস্তে আস্তে বৃদ্ধি করছে, তার মানে কি দর্পণটা কি দর্পণ হয়ে যাচ্ছে, একটা বৃহৎ দর্পণ, অর্থাৎ আমরা বলছি মোটা দর্পণ বলতে পারছি। ঠিক আছে, থিন মিরর থিক মিররের একটা কনসেপ্ট এখানে একটু মনে রাখার দরকার, সেটা পরবর্তীতে আমাদের কাজে লাগবে। এটা হচ্ছে কি ক্ষুদ্র উন্মেষযুক্ত, এটা হচ্ছে কি ক্ষুদ্র উন্মেষযুক্ত। উন্মেষ মানে হচ্ছে উন্মুক্ত হচ্ছে যতটা অংশ যেখান দিয়ে আলোটা এসে কি হতে পারে, দর্পণের উপর আপতিত হতে পারে। এখানে দেখো অনেকটা উন্মেষটা অনেকটা বড়, মানে অনেকটা জায়গা জুড়ে আলোটা এসে কি হবে, দর্পণের উপর আপতিত হতে পারবে। তাহলে এটা কি হচ্ছে, বৃহৎ উন্মেষযুক্ত দর্পণ, তাই না? বৃহৎ উন্মেষ বা লার্জ অ্যাপারচার। লিনিয়ার অ্যাপারচার সেটা হচ্ছে এর ক্ষেত্রে লার্জ, এটার ক্ষেত্রে স্মল। তাহলে এটা ক্ষুদ্র আর এটাকে হচ্ছে বৃহৎ উন্মেষ। তাহলে উন্মেষটা আমাদের এখানে যখন আমরা দর্পণটা পড়বো, আমাদের কিন্তু উন্মেষটা কোনটার ক্ষেত্রে আলোচনা করব, ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণের ক্ষেত্রে আমরা কিন্তু সমস্ত ক্যালকুলেশনগুলো করব। তার কারণ আছে, সেটা আমরা পরে আলোচনা করব। বৃহৎ উন্মেষটা আমরা ব্যবহার করবো না। সব থেকে বৃহৎ উন্মেষ বাড়তে বাড়তে কত হতে পারে, সর্ববৃহৎ উন্মেষ কি হতে পারে, সর্ববৃহৎ উন্মেষ হতে পারে ব্যাস হতে পারে, তাই না? ব্যাস, কার ব্যাস? ওই গোলকের ব্যাসটাই হচ্ছে কি সর্ববৃহৎ উন্মেষ। দেখো ছবিটা দেখলেই বুঝতে পারবে, তার থেকে বড় তো আবার হতে পারে না, আরো ছোট হতে থাকবে আবার এদিকে গেলে। যাই হোক, তাহলে খুব ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণের ক্ষেত্রে আমরা আমাদের আলোচনাগুলো করবো। আপাতত জেনে রাখো, এটাকে বলা হয় কি উন্মেষ, রৈখিক উন্মেষ। যতটা অংশ ওপেন আছে, ওপেন টু দ্য ইনসিডেন্ট রেজ, যতটা জায়গা জুড়ে আলো এসে পড়তে পারে। আচ্ছা, এবার সেই যে গোলকের জ্যামিতিক কেন্দ্র, যেটুকুনি গোলকের অংশ দর্পণটা, সেই দর্পণের যে মধ্যবিন্দু, জ্যামিতিক কেন্দ্র, সেটাকে আমরা কি বলি, মেরু বলি। কি বলি, মেরু, যেটাকে আমরা পি দিয়ে লিখি। তাহলে এই উন্মেষের বা গোলকের যে অংশটা, দর্পণের অংশ, তার মধ্যবিন্দুটাকে আমরা কি বলি, মেরু বলি। কি বলি, জ্যামিতিক মধ্যবিন্দু। ই হচ্ছে তাহলে কি, ই হচ্ছে এখানে মেরু, দর্পণের মেরু মানে জ্যামিতিক কেন্দ্র, জ্যামিতিক মধ্যবিন্দু। ঠিক আছে, জ্যামিতিক মধ্যবিন্দু। তাহলে আমরা কি কি পেলাম, মেরু পেলাম, বক্রতা কেন্দ্র পেলাম। এবার দেখো বক্রতা কেন্দ্র ও মেরুর যে সংযোজক সরলরেখা, অর্থাৎ সিপি, এই সিপিটাকে আমরা কি বলবো, তাহলে 1 এক নাম্বার পয়েন্ট, এটা 2 নাম্বার, এটা হচ্ছে কি নাম্বার 3। বক্রতা কেন্দ্র আর মেরুর যে সংযোজক যে দৈর্ঘ্যটা, যেটাকে আমরা বলি বক্রতা ব্যাসার্ধ। কি বলি, বক্রতা ব্যাসার্ধ বলি। ব্যাসার্ধ তো, এটা গোলকের ব্যাসার্ধ তো, এইটুকুনি অংশ, তাহলে এইটুকুনিকে আমরা কি বলি, বক্রতা ব্যাসার্ধ। স্বাভাবিক, এটা বক্রতা ব্যাসার্ধকেই নির্দেশ করছে। তো বক্রতা ব্যাসার্ধ কিন্তু যেটাকে আমরা বলি রেডিয়াস অফ কার্ভেচার। কি বলি, রেডিয়াস অফ কার্ভেচার, এটাকে আমরা আর দিয়ে লিখি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে দর্পণের নির্দিষ্ট ফিক্সড মেরু ও বক্রতা কেন্দ্রের যে সংযোগ দৈর্ঘ্যটা, সেটাকে আমরা কি বলি, বক্রতা ব্যাসার্ধ। তাহলে এটা বক্রতা ব্যাসার্ধ কোন দিকে আছে, এই দিকে, তাই তো, এইটা সি পি, এটা হচ্ছে আর। আচ্ছা, তারপরে কি আছে দেখো, বক্রতা কেন্দ্র আর মেরুর সংযোগ সরলরেখাটাকে যদি আমি দুদিকে কি করি, বৃদ্ধি করে দিই, তাহলে এর যে এক্সটেন্ডেড যে স্ট্রেট লাইন, সেটাকে আমরা কি বলি, সেটাকে বলি আমরা প্রধান অক্ষ। কি বলা হয়, দর্পণের প্রধান অক্ষ, যেটাকে আমরা একটা কি বলি, প্রিন্সিপাল অ্যাক্সিসও বলি। কি বলি, প্রিন্সিপাল অ্যাক্সিসও বলে থাকি। ঠিক আছে, প্রিন্সিপাল অ্যাক্সিস বলে থাকি। সো আমরা এই জিনিসগুলো পেলাম। তাহলে আমাদের প্রথম কাজই হচ্ছে একটা দর্পণ আঁকতে গিয়ে এই প্রত্যেকটা টার্মগুলোকে ভালো করে বোঝা, যে কি কি থাকে। তাহলে একটা হচ্ছে বক্রতা কেন্দ্র, একটা হচ্ছে কি মেরু, রৈখিক উন্মেষ। আমরা যখন ছবিটা আঁকবো তখন আগে কি করব, যদি স্কেল দিয়ে শুধু ড্রয়িংটা করি কম্পাস ছাড়া, তাহলে একটা লাইন টেনে নেবো ওপরে, সমান আকারে কি করবো, দুটো ডটেড লাইন টেনে নেবো, যাতে কিনা আমার এইখান থেকে এটাকে জয়েন করে এখানে একটা বিন্দু সিলেক্ট করে নেবো, যাতে সিমেট্রিক্যালি ওপরে যতটা নিচে ততটা, এবং ওপরে যতটা বক্র নিচে ততটা ব্যাকটা মোটামুটি হাত দিয়ে আমরা কি করতে পারি, অঙ্কন করতে পারি। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা ড্রয়িংটা করতে পারি। তাহলে এই অংশগুলো আমরা পেলাম দর্পণের ক্ষেত্রে। এইবার
এখানে কিছু বৈশিষ্ট্য অবশ্যই আছে, সেটা হচ্ছে কি আর কি আমরা জানতে পারি। দেখো, তাহলে বক্রতা কেন্দ্র হচ্ছে এমন একটা বিন্দু দর্পণের যেখান দিয়ে আলোকরশ্মি আপতিত হলে সেটা কি হচ্ছে, লম্ব আপতন হয়, তাই না? বক্রতা কেন্দ্র দিয়ে যদি কোনো আলোকরশ্মি দর্পণের উপর কি হয়, আপতিত হয়, সেটা কি আপতন, সবসময় মনে রাখবে লম্ব আপতন। বোঝা গেল? ধরো এই বিন্দুতে আপতিত হলো, এদিক দিয়ে হোক বা এই বরাবর হোক বা যেদিক দিয়ে ইচ্ছা, কোনো আলোকরশ্মি যদি বক্রতা কেন্দ্র দিয়ে যাওয়ার চেষ্টা করে, সেটা কি ধরনের আপতন, সেটা কিন্তু সবসময় লম্বভাবে পড়ছে, সেটা দর্পণের উপর কীভাবে পড়ছে, লম্বভাবে আপতিত হচ্ছে। লম্ব আপতনটা আমরা বলতে পারি যে বি এ যে আলোকরশ্মিটা দর্পণের উপর আপতিত হচ্ছে সেটা কি আপতন হচ্ছে, লম্ব আপতন। তার লম্বভাবে আপতিত হলে সেটা কোন দর্পণ, সেটা উত্তল দর্পণ হোক বা কি হয়, অবতল দর্পণ, যে দর্পণের উপরই কি আপতিত হোক না কেন। বা ধরো সিপি বরাবর যদি কোনো আলোকরশ্মি আপতিত হয়, সেটাও কিন্তু কি বক্রতা কেন্দ্র বরাবর যাচ্ছে। আমরা এখানে বলতে পারি যে এক্সপি বা এই টুয়ার্ডস পিসি বরাবর যে আলোকরশ্মিটা এক্ষেত্রে আসছে, তাই না? এই যে পি থেকে কোন দিকে যাচ্ছে, সি বরাবর যে যাচ্ছে, যার যেটা তো পাচ্ছে না তার আগেই ধরো এখানে বাধাপ্রাপ্ত হচ্ছে। তারপরে এখানে আমি যা ইচ্ছা একটা নাম দিতে পারছি, ধরো পি বরাবর যে আলোকরশ্মিটা যাচ্ছে, পি এটাই থাকে এখানে, তাহলে এটা কি আপতন, লম্ব আপতন। লম্ব আপতনের ক্ষেত্রে কি হয়, আলোকরশ্মি প্রতিফলিত হয় আবার কোন পথে, একই পথে ফিরে আসে। বুঝতে পারলে? তাহলে যে পথে যাচ্ছে সেই পথেই ফিরে আসবে, তাই তো? এটা বৈশিষ্ট্য লম্ব আপতনের ক্ষেত্রে। তাহলে এটা একটা বৈশিষ্ট্য। বক্রতা কেন্দ্রের গুরুত্ব হচ্ছে এখানে, এই যে বক্রতা কেন্দ্রটা আমার যদি চিহ্নিত করতে পারি দর্পণের উপর, তাহলে সেখান দিয়ে যেদিক থেকে আলোকরশ্মি কি আপতিত হোক না কেন, সব কি আপতন হবে। দেখো সব কি ধরনের আপতন হবে, এখানে লম্বভাবে পড়ছে, তো লম্বভাবেই সে আলোকরশ্মিটা ফিরে আসবে, সেখান দিয়ে যাক বা সেটা কোথা দিয়ে যাক, এখান দিয়ে দর্পণের উপর আপতিত হোক না কেন, সব কি হচ্ছে, লম্ব আপতন, লম্বভাবেই কি হচ্ছে, ফিরে আসছে। দেখতে পাচ্ছ? তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কার ক্ষেত্রে, সেটা হচ্ছে তোমার বক্রতা কেন্দ্রের একটা গুরুত্বপূর্ণ। আমরা এবার একটা খুব ইম্পর্টেন্ট ফিফথ পয়েন্ট বলতে পারি যে দর্পণের একটা অংশ, সেটা হচ্ছে ফোকাস। ফোকাসের সংজ্ঞা দেবো। ফোকাস কাকে বলে ভালো করে বোঝো। এখন এই ফোকাসের সংজ্ঞা দিতে গেলে আমরা ধরে নিচ্ছি এই যে দর্পণের যে প্রধান অক্ষ আছে, দুটো দর্পণের কি হচ্ছে, প্রধান অক্ষ হচ্ছে এক্স ওয়াই, তাই তো লেখা আছে এখানে। এই প্রধান অক্ষের সঙ্গে ধরে নাও সমান্তরালভাবে একটা আলোকরশ্মি এসে যদি দর্পণের উপর কি হয়, আপতিত হয়, তাহলে এটা কি দর্পণ, অবতল দর্পণ। অবতল দর্পণের উপর সমান্তরাল আলোকরশ্মি এসে আপতিত হলো একটি। এখানে আমরা ধরে নিচ্ছি এই দিকটা তো প্রতিফলক তল। প্রতিফলক তল কোনটা, এই সাইডটা। তাহলে আলোকরশ্মি কোন দিক থেকে এসে পড়বে, অবশ্যই বাদিক থেকে। তাহলে বাদিক থেকে দুটো দর্পণের উপরে এসে কি হলো, আলোকরশ্মি এসে আপতিত হলো। এবার একটা কথা এখানে একটু মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট, যে কোনো দর্পণ, সেটা উত্তল দর্পণ হোক, অবতল দর্পণ হোক অথবা সমতল দর্পণ হোক, এরা প্রত্যেকে কি করে, প্রতিফলনের সূত্র মেনে চলে। প্রতিফলনের সূত্র মেনে চলে, এটা মনে রাখতে হবে। সেটা তোমরা ছবি প্রথমে দেখেছিলে যে চারদিকে ছড়িয়ে যাচ্ছে, কোনোটা একসঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। সমান্তরাল দর্পণের ক্ষেত্রে কি হচ্ছে, সমান্তরালভাবেই ফিরে যাচ্ছে। দেখে হয়তো মনে হচ্ছে চারদিকে ছড়িয়ে যাচ্ছে বলে মানে ধর্মগুলো মানছে না, কিন্তু প্রত্যেকটা দর্পণ তারা কিন্তু প্রতিফলনের মেন যে সূত্রটা সেটা মেনে চলে। অর্থাৎ কি, আপতন কোণ সমান কি হবে, প্রতিফলন কোণ হবেই যে কোনো দর্পণের ক্ষেত্রে, যে কোনো আপতনের ক্ষেত্রে। তাহলে ধরো এখানে যখন আলোকরশ্মি আপতিত হচ্ছে, এবার কি করতে হবে, এই আপতিত রশ্মি, ধরো আমি নাম দিচ্ছি এ ও, এই আপতিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ করে তাকে আমরা কি বলি, আপতন কোণ। সমতল দর্পণের ক্ষেত্রে একটু মনে করো, যখন আলোকরশ্মি আপতিত হয় তাহলে অভিলম্ব অঙ্কন করি, অভিলম্বের সঙ্গে যে কোণ সেটাকে আমরা কি বলি, আপতন কোণ। কিন্তু এখানে অভিলম্ব কোণটা, এক্ষেত্রে অভিলম্ব কোণটা দর্পণের উপর, তাহলে এখানে ও বিন্দুতে অভিলম্ব মানে দর্পণটা যেহেতু সোজা ছিল আমি 90 ডিগ্রি কোণ করে একটা অভিলম্ব এঁকেছিলাম, কিন্তু এখানে 90 ডিগ্রি আঁকবো কি করে এই পয়েন্টে, সেটা আঁকার সিস্টেম হচ্ছে, সবসময় মনে রাখবে যে আপতন বিন্দু থেকে তুমি যদি বক্রতা কেন্দ্র তো নির্দিষ্ট, বক্রতা কেন্দ্রকে যুক্ত করো মনে মনে বা ডটেড লাইন দিয়ে, তাহলে এটাই কিন্তু এই সিও বিন্দুটাই কিন্তু ও বিন্দুতে দর্পণের উপর অঙ্কিত অভিলম্ব। ভালো করে বোঝো, আরেকবার বলছি, সিও যেটা আপতন বিন্দু থেকে বক্রতা কেন্দ্রের যে সংযোজককারী সরলরেখা, অর্থাৎ একটা ব্যাসার্ধই তো পাচ্ছি। ব্যাসার্ধই কি হয়, দর্পণের কোনো একটা বিন্দুতে কি হয়, লম্ব হয়, এই তলের উপর লম্ব। তাহলে অভিলম্বের সঙ্গে এই যে অভিলম্ব, এটাই তাহলে অভিলম্ব, এটাই কিন্তু কি অভিলম্ব বলতে পারি। তাহলে অভিলম্বের সঙ্গে আপতিত রশ্মি এও, সেটা যে কোণ উৎপন্ন করে তাকে কি কোণ বলা হয়, আপতন কোণ বলা হয়। এখন আপতন কোণের সমান করে কি হবে, আলোকরশ্মি প্রতিফলিত হবে। প্রতিফলিত রশ্মি এমনভাবে প্রতিফলিত হবে যাতে কি হয়, সেটা প্রতিফলিত রশ্মি অবিলম্বের সঙ্গে যে কোণ উৎপন্ন করবে সেটা কি কোণ, প্রতিফলন কোণ। অর্থাৎ
আপতন কোণ সমান প্রতিফলন কোণ হবে। এখন ওবিটা কি হচ্ছে? প্রতিফলিত রশ্মি। একই রকমভাবে এখানেও আমরা দেখাতে পারি, সেটা দেখাচ্ছি। তাহলে দেখো সব ক্ষেত্রে আমরা একটা জিনিস এখানে দেখতে পাবো যে যদি আলোক রশ্মিটা এখান দিয়েও যেত, নিচ দিয়ে ধরো আপতিত হলো, তাহলে এখানে কি হচ্ছে? এটা বি বিন্দু। আচ্ছা, তাহলে এটা হচ্ছে বি বিন্দু, তাই তো। আচ্ছা, এখানে আমরা দিই সি ডি। ডি বিন্দুতে আপতিত হলো, আবার ডি বিন্দু তাহলে কি করতে হবে? অভিলম্ব অঙ্কন করতে হবে। অভিলম্ব হচ্ছে কি করবো? ডটেড লাইন টানবো। তাহলে এই আপতন কোণের সঙ্গে আবার কি হবে? সমান করে প্রতিফলিত রশ্মিটা কোন দিকে প্রতিফলিত হবে? এমন দিকে হবে যাতে আই সমান কি হয়? আর হয়। সেটা করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি এই যে প্রতিফলিত রশ্মি দুটো, এই দুটো আলো আপতিত রশ্মি প্রতিফলনের পর কি হচ্ছে? প্রতিফলিত রশ্মিটা দেখতে পাচ্ছি কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে কি হচ্ছে? হ্যাঁ, তারা মিলিত হচ্ছে। প্রধান অক্ষের উপর দেখো, সমান্তরাল আলোক রশ্মি যখন প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে দর্পণের উপর গিয়ে আপতিত হয়, তখন প্রতিফলনের পর প্রতিফলিত রশ্মিগুচ্ছ অবতল দর্পণের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রতিফলনের সূত্র মেনে প্রধান অক্ষের ওপর একটি নির্দিষ্ট বিন্দুতে কি হচ্ছে? মিলিত হচ্ছে। সেই যে নির্দিষ্ট বিন্দু, সেটাকেই আমরা কি বলি? সেই দর্পণের ফোকাস বলি। এটা কোন দর্পণের ফোকাস? এটা হচ্ছে অবতল দর্পণের ফোকাস। তাহলে বোঝা গেল? তাহলে অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাসের সংজ্ঞা হচ্ছে কি? আরেকবার বলছি, সমান্তরাল রশ্মিগুচ্ছ সমান্তরাল কার সঙ্গে? প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে আপতিত হয়ে দর্পণের উপর প্রতিফলনের পর প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হয়, সেটাকে কি বলা হয়? দর্পণের ফোকাস। অবশ্যই কি ধর্ম মেনে চলে? প্রতিফলনের সূত্র মেনে। একই রকমভাবে দেখো, তাহলে ফোকাসটা কোন দিকে আছে? ফোকাসও বাঁ দিকে আছে, ভালো করে বোঝো। অবতল দর্পণের ক্ষেত্রে বক্রতা কেন্দ্র বাঁ দিকে থাকে, বস্তু মানে আলো যাচ্ছে কোন দিক থেকে? বাঁ দিক থেকে, তাহলে বস্তু বাঁ দিকে থাকে, বক্রতা কেন্দ্র বাঁ দিকে আছে, ফোকাসও কোন দিকে আছে? বাঁ দিকে আছে। আবার একই রকমভাবে উত্তল দর্পণের ক্ষেত্রেও আমরা কি বলবো? বস্তু তো বাঁ দিকে রাখবো, কিন্তু এক্ষেত্রে দেখো বক্রতা ব্যাসার্ধ, বক্রতা কেন্দ্র কোন দিকে আছে? ডান দিকে আছে। তাহলে এখন আমাদের একই নাম দিয়ে আমরা, তাহলে সুবিধা হবে এ ও আপতন বিন্দু ও, কিন্তু আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব কোনটা? ও থেকে সি যুক্ত করতে হবে। তাহলে এখানে ও সিটা আবার ডান দিকে আছে, তাহলে এটাকে আমাকে কি করতে হবে? বর্ধিত করে দিতে হবে। এই হচ্ছে ড্রয়িং, মনে রাখবে উত্তলের ক্ষেত্রে। অবিলম্বটাকে কি করবো? আমি একটু বাড়িয়ে দেবো, কারণ না বাড়িয়ে দিলে তাহলে কিন্তু আমি আপতন কোণটা পাবো না, কারণ আপতন কোণটা আমার কোন দিকে? অবশ্যই বাঁ দিকেই হবে। আপতিত রশ্মি অবিলম্বের সঙ্গে যে কোণ উৎপন্ন করছে, সেটা আপতন কোণ। তাহলে এই আপতন কোণের সমান করে এবার আলোক রশ্মি কি হবে? প্রতিফলনের সূত্র মেনে চলবে। সেই প্রতিফলনের সূত্র মেনে চললে কি হবে? প্রতিফলিত রশ্মিটা কোন দিকে যাবে? এমন দিকে যাবে যাতে কিনা, এমন দিকে যাবে যাতে কিনা সে কি হয়? প্রতিফলনের পর এই আই সমান কি হয়? আর হয়। আই সমান কি হবে? আর হবে। তাহলে অবশ্যই তাকে এইদিকে যেতে হবে। বোঝা গেল? অপবিত রশ্মি দেখো, অভ্যন্তর রশ্মি প্রতিফলনের পর ওইদিকেই যাবে, এইদিকে তো আসবে না, কারণ অবিলম্ব এইদিকে আছে, অবিলম্বের ওইদিকে থাকবে, অবিলম্বের অপর পার্শ্বে থাকবে প্রতিফলিত রশ্মি। একই রকমভাবে যদি আমি প্রধান অক্ষের নিচে আর একটা সমান্তরাল রশ্মি অঙ্কন করি, তাহলে দেখো সেক্ষেত্রে অবিলম্বটা আমার কোনটা হবে? অবিলম্বটা অবশ্যই কি হচ্ছে? নাম দাও, একই নাম দিয়ে কাজ করবে, তাহলে বুঝতে সুবিধা হবে। সি ডি দিয়েছো এখানে, এখানেও সি ডি দাও এখানে। তাহলে অবিলম্বটা তুমি কীভাবে অঙ্কন করছো দেখো, এই হচ্ছে তোমার অবিলম্ব সরলরেখা। তাহলে এখানে আপতন কোণ হচ্ছে কোনটা? এইটা। তাহলে এই আপতন কোণ সমান করে কি হবে? প্রতিফলন কোণটাও, প্রতিফলিত রশ্মিটা কি হবে? প্রতিফলিত হবে এদিকে। তাহলে একটা জিনিস বুঝতে পারছো এখান থেকে? দেখো সমান্তরাল রশ্মিগুচ্ছ প্রতিফলনের পর কি হয়? চারদিকে ছড়িয়ে যাচ্ছে। চারদিকে কি হচ্ছে? ছড়িয়ে যাচ্ছে। এখানে সমান্তরাল রশ্মিগুচ্ছ প্রতিফলনের পর একটা বিন্দুতে কি হয়? মিলিত হয়। তাহলে এই যে ধর্মটা, অর্থাৎ রশ্মিগুচ্ছ কি আছে? সমান্তরাল, কিন্তু প্রতিফলনের পর সেগুলোকে কি করে? মিলিত করে। এটাকে অভিসারী রশ্মিগুচ্ছে পরিণত করে। কি রশ্মিগুচ্ছ? অভিসারী রশ্মিগুচ্ছ। তাই এই লেন্স, এই দর্পণটার আরেকটা নাম হচ্ছে কি? অভিসারী দর্পণ। খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। যদি প্রশ্ন করে যে অবতল দর্পণকে অভিসারী দর্পণ কেন বলা হয়, তাহলে এইভাবে তুমি ছবি এঁকে দেখিয়ে দিতে পারো যে সমান্তরাল রশ্মিগুচ্ছ প্রতিফলনের পর কি হয়? একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়, অর্থাৎ অভিসারী রশ্মিগুচ্ছে পরিণত হয়। তাহলে এইগুলো কি হচ্ছে? অভিসারী রশ্মিগুচ্ছ, তাই না? এই রশ্মিগুচ্ছকে কি ধরনের রশ্মিগুচ্ছ বলা হয়? যারা এরকম ভাবে মিলিত হয়, সেগুলো হচ্ছে কি? অভিসারী রশ্মিগুচ্ছ। এখানে কি হচ্ছে দেখো, চারদিকে ছড়িয়ে যাচ্ছে, এভাবে আসছিল, এসে কি হচ্ছে? সব দিকে ছড়িয়ে যাচ্ছে। সেটা কি রশ্মিগুচ্ছ? অপসারী হয়ে যাচ্ছে। সেটাকে কি বলা হয়? অপসারী রশ্মি। তাহলে অপসারী দর্পণ। কিন্তু এই দর্পণটা কি দর্পণ? উত্তল দর্পণটা কি দর্পণ? এটা উত্তল, তো উত্তল দর্পণকে অপসারী দর্পণও বলা হয়। তাহলে সেক্ষেত্রে দেখো, এখানে কোনো বিন্দুতে মিলিত হচ্ছে, এখানে মিলিত হচ্ছে, এখানে কোনো বিন্দুতে মিলিত হচ্ছে, এখানে কিন্তু কোনো মিলিত হচ্ছে না। কিন্তু তুমি যদি তাকাও এই দিক থেকে, তোমার মনে হবে কি? প্রতিফলিত রশ্মি দুটো
যদি পিছনের দিকে বর্ধিত করি তখন আমার মনে হচ্ছে কোনো একটা বিন্দু থেকে আসছে বলে মনে হচ্ছে। ডটেড লাইন দিয়ে তুমি যদি এটাকে বর্ধিত করো, দেখো এটা একটা প্রতিফলিত রশ্মি, ডিই একটা প্রতিফলিত রশ্মি, আর ওদিকে এ ও এফ নাম দিলাম। তাহলে ও এফ, ভালো করে দেখো, ও এফ এবং ডিই এই রশ্মি দুটো কি হচ্ছে, মনে হচ্ছে কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে। যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে সেটাই হচ্ছে ফোকাস। কার ক্ষেত্রে? উত্তল দর্পণের ক্ষেত্রে। তাহলে উত্তল দর্পণে প্রকৃতপক্ষে কোথাও মিলিত হচ্ছে না, অবতল দর্পণে মিলিত হচ্ছিল। উত্তল দর্পণে সমান্তরাল রশ্মিগুচ্ছ প্রতিফলনের পর প্রতিফলিত রশ্মিগুচ্ছকে মনে হচ্ছে প্রধান অক্ষের ওপর কোনো একটা বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে প্রতিফলিত রশ্মিগুচ্ছকে। তাহলে যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে সেটাই হচ্ছে দর্পণের ফোকাস। তাহলে এখানে দেখো উত্তল দর্পণের ফোকাসটা কোন দিকে থাকে? ডান দিকে থাকে। কোন দিকে থাকে? ডান দিকে থাকে। বক্রতা কেন্দ্রও ডান দিকে, ফোকাসও ডান দিকে। অবতল দর্পণে বক্রতা কেন্দ্র বাঁ দিকে, ফোকাসও কোন দিকে? বাঁ দিকে থাকে। বস্তু সবসময় কোন দিকে আছে? বাঁ দিকে। এখানে বস্তু বাঁ দিকে আছে। আচ্ছা, এক্ষেত্রে একটা কথা বলি, তাহলে এইখানে একটা প্রতিবিম্ব সৃষ্টি হচ্ছে, তাই না? প্রতিফলনের পর যেখানে মিলিত হচ্ছে বা যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় সেটাকে কি বলা হয়? প্রতিবিম্ব বলা হয়। তাহলে দর্পণ কি সৃষ্টি করে? দর্পণ প্রতিবিম্ব সৃষ্টি করে। কি সৃষ্টি করে? প্রতিবিম্ব সৃষ্টি করে। তাহলে এখানে যে প্রতিবিম্বটা সৃষ্টি করলো সেই প্রতিবিম্ব আবার দু রকমের, একটা সৎ প্রতিবিম্ব আর একটা অসৎ প্রতিবিম্ব। তাহলে সৎ আর অসৎ, এক্ষেত্রে যেহেতু একটা নাম দিয়েছি ফোকাস, তাই এক্ষেত্রে আমরা বলতে পারি একটা সৎ ফোকাস আর একটা অসৎ ফোকাস। তাহলে কোন ফোকাসটা সৎ হয় আর কোনটাই বা অসৎ হয়? সৎ মানে যেখানে প্রকৃতপক্ষে মিলিত হচ্ছে আলোক রশ্মিগুচ্ছ, যাকে দর্পণে প্রতিফলন পর যেখানে মিলিত হচ্ছে প্রকৃতপক্ষে আলোক রশ্মিগুলো মিলিত হচ্ছে, অর্থাৎ এটাকে পর্দায় ফেলা যায়, সেটাকে সৎ ফোকাস বলা। তাহলে সৎ ফোকাস গঠন করে কে? অবতল। কোন দর্পণ সৎ ফোকাস গঠন করে? অবতল দর্পণ সৎ ফোকাস। কিন্তু উত্তল দর্পণের ক্ষেত্রে দেখো মনে হচ্ছে এখান থেকে আসছে, কিন্তু আসলে তো এখানে যায়নি, এই বিন্দুটা আসলে কোনো অস্তিত্ব নেই, আমরা ধরে নিচ্ছি এখান থেকে আসছে। তাই এই ধরনের ফোকাসকে আমরা কি বলি? অসৎ ফোকাস। তাহলে উত্তল দর্পণ অসৎ ফোকাস, ফোকাসটা অসৎ হয় কার ক্ষেত্রে? উত্তল দর্পণের ক্ষেত্রে, আর সৎ হয় সৎ দর্পণের ক্ষেত্রে। এই কনসেপ্টটা ইম্পর্টেন্ট। পরে যখন আমরা প্রতিবিম্ব বিভিন্ন গঠন চিত্র আঁকবো সেখানে আমরা দেখতে পাবো যে উত্তল দর্পণে যেহেতু ফোকাসটা কি হয়? অসৎ ফোকাস, বক্রতা কেন্দ্র অসৎ, সেক্ষেত্রে প্রতিবিম্বগুলো বেশিরভাগ ক্ষেত্রে অসৎ প্রতিবিম্ব সৃষ্টি হবে। কার ক্ষেত্রে? উত্তল দর্পণের ক্ষেত্রে। আর অবতল দর্পণের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে সেখানে সৎ প্রতিবিম্ব সৃষ্টি হবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ফোকাসের কনসেপ্ট। এবার অবশ্যই দেখো এই ফোকাস থেকে, তাহলে ফোকাসটা ঠিক কোন বিন্দুতে অবস্থান করে? ফোকাসটা কিন্তু এক্ষেত্রে আমরা দেখতে, দেখো ফোকাস থেকে বক্রতাকে মেরুর যে দূরত্ব সেটাকে একটা নির্দিষ্ট দূরত্ব বলা হয়, সেটাকে ফোকাস দৈর্ঘ্য বলা হয়। কি বলা হয়? দর্পণে ফোকাস দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে ফোকাস দূরত্ব, ফোকাস দৈর্ঘ্য, যেটাকে স্মল এফ দিয়ে লিখে, দৈর্ঘ্য বলে স্মল এফ, কিন্তু নামটা কি? পিএফ। এবং এই ফোকাস দৈর্ঘ্যটা কোন দিকে আছে? বাঁ দিকে আছে, তাই না? এক্ষেত্রে দেখো এটাও ফোকাস দৈর্ঘ্য, দ্যাট ইজ ইকুয়ালস টু পিএফ। এটা উত্তল দর্পণের ক্ষেত্রে, তাই না? এটা ফোকাস দূরত্ব। তাহলে এটা ফোকাস দূরত্ব, আর এটা হচ্ছে কি? বক্রতা ব্যাসার্ধ, আর এটা হচ্ছে ফোকাস দূরত্ব। বক্রতা ব্যাসার্ধকে আর দিয়ে লেখা হয়, ফোকাস দূরত্বকে এফ দিয়ে লেখা হয়। তাহলে এটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, আর তার ঠিক অর্ধেক যেটা, সেটা হচ্ছে কি? ফোকাস। অর্ধেক, তার মানে একটা শব্দ উচ্চারণ করলাম আমরা। আমরা দেখবো এই যে ফোকাসটা, এই ফোকাসটা কিন্তু একদম কি হয় বলতো? এই ফোকাসটা কিন্তু ঠিক এফটা কিন্তু সি ও পি এর মধ্যবিন্দু হয়। এই প্রমাণটাও আমরা করতে পারি। আমরা যখন ছবি আঁকবো তখন অবশ্যই এই পয়েন্টটা ধরে নিয়ে কাজ করবো। আমরা যখন ড্রয়িংগুলো করবো এবার থেকে, এফটাকে ঠিক কী করবো? সি আর পি যখন চিহ্নিত করে নেবো, ধরো 10 সেন্টিমিটার, ঠিক 5 সেন্টিমিটার দূরে আমি এফটাকে আঁকবো, এদিকেও তাই। তাহলে এমনভাবে আমি ড্রয়িং করবো যাতে এফটা ঠিক মধ্যবিন্দু হয় কার? বক্রতা কেন্দ্র আর মেরুর। তবেই কিন্তু আমার ড্রয়িংটা সঠিক আসবে বিভিন্ন ক্ষেত্রে। বিভিন্ন ক্ষেত্রে মানে বিভিন্ন যখন প্রতিবিম্ব গঠন করবো সেই সমস্ত ক্ষেত্রে আমার ড্রয়িংটা কি আসবে? ঠিক আসবে। তাহলে যদি এটা হয়, এর প্রমাণটাও আমরা পরবর্তী ক্লাসে করবো, এবং সেখানে আমরা বিভিন্ন প্রতিবিম্ব গঠন চিত্র আঁকবো। আপাতত আমরা এই জিনিসটা মনে রাখবো, যেহেতু মধ্যবিন্দু, তাহলে আমরা বলতে পারি এই যে দূরত্বটা এর অর্ধেক হয়, অর্থাৎ বক্রতা ব্যাসার্ধের অর্ধেক হবে কি? ফোকাস দৈর্ঘ্য। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট একটা ডেরিভেশন আমরা বলতে পারি। সেটা যে কোনো দর্পণের ক্ষেত্রে, সেটা এই দর্পণ উত্তল দর্পণ হোক বা অবতল দর্পণ হোক না, যাই হোক না কেন, তাহলে বক্রতা, ফোকাস দূরত্ব, ফোকাস দৈর্ঘ্য, সেটা কি হয়?
সবসময় বক্রতা ব্যাসার্ধের ঠিক কি হবে, অর্ধেক হবে, বক্রতা ব্যাসার্ধ বাই 2 হবে। ক্লিয়ার হলো? ফোকাস দৈর্ঘ্য সমান বক্রতা ব্যাসার্ধ বাই 2 এফ, আর অর্থাৎ কি লিখতে পারি, আর সমান টুয়াইস অফ এফ। ঠিক আছে, তাহলে তোমাকে যদি বক্রতা ব্যাসার্ধ দেওয়া থাকে তুমি সেখান থেকে ফোকাসটা পেয়ে যাবে। বক্রতা ব্যাসার্ধ কারা সিলেক্ট করবে, যারা তৈরি করবে দর্পণটা। ধরো তুমি যখন কিনতে যাচ্ছ দোকানে, তুমি বলে দেবে, তোমার সেখানে লেখা থাকে যে 30 সেন্টিমিটার বক্রতা ব্যাসার্ধের একটা দর্পণ। তাহলে 30 সেন্টিমিটার বক্রতা ব্যাসার্ধ মানেই তুমি বুঝতে পারছো তার ফোকাসটা কত আছে, 15 সেন্টিমিটার। ঠিক আছে, 15 সেন্টিমিটার আছে। তাহলে অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্যটা বাঁদিকে থাকে, এটা যদি 0 হয়, এটা যদি কি হয়, মধ্যবিন্দু মানে অরিজিন হয়, তাহলে 0 থেকে লেফটে থাকে, মানে অবতলের ক্ষেত্রে যেটা হয় মাইনাস হয়, কি হয়, ঋণাত্মক হয়। স্বাভাবিক, বুঝতেই পারছো। সেগুলো তো আমাদের অঙ্ক এই ক্ষেত্রে এখন আপাতত নেই, কিন্তু আমরা যখন ধরে নেবো অবতলের ক্ষেত্রে, কাজ ক্ষেত্রে অবতলের ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্যটা আমরা কি ধরবো, বাঁদিকে থাকে বলে কি ধরবো, অবতল দর্পণের ক্ষেত্রে তার মানটা মাইনাস ধরবো, আর উত্তল দর্পণের ক্ষেত্রে কি ধরবো, সেটা ধনাত্মক ধরবো। কেন, দেখো কোন দিকে আছে, অরিজিনের ডান দিকে আছে। উত্তল দর্পণের ক্ষেত্রে সেটা কি হবে, ধনাত্মক হবে। ঠিক আছে, ক্লিয়ার হলো? তো এইভাবে আমরা কতগুলো অংশ দর্পণের বেসিক কিছু ডায়াগ্রাম বা তার অংশগুলো নিয়ে আলোচনা করলাম, এবং সেখান থেকে এই জিনিসগুলো ভালো করে দেখে রাখলে আমরা পরবর্তীতে কি করতে পারবো, বিভিন্ন প্রতিবিম্ব গঠন করব, অর্থাৎ বস্তু রাখবো, আমরা বিভিন্ন অবস্থানে বস্তু রাখবো দর্পণের সামনে, সেটা উত্তল দর্পণের সামনে রাখবো বা অবতল দর্পণের সামনে রাখবো, বিভিন্ন পজিশনে রাখবো। সেখানে রেখে আমরা দেখব কিভাবে প্রতিবিম্ব গঠন করা যায়। আপাতত এই ক্লাসটা ভালো করে লক্ষ্য করো।